আমার চোখে প্রায় বাঘ ভেসে ওঠে, পথের বাঘ, নদীর বাঘ। জীবনের মতোই বাঘের আড়ালের অদেখাকে দেখার আকুলতা, কিংবা রহস্য পেরিয়ে কেউ একজন এসে দাঁড়াবে, যার প্রতীক্ষায় হয়তো এই কপোতাক্ষের মতো নদের কাছে দাঁড়াই। নদী কখনো আপন মনে হেলে দুলে চলে। নদী আপন বেগে চলবে তা সইতে পারে না মানুষ, ঈর্ষা নয়, নদীকে শাসন করে মোড়ল সাজার ইচ্ছে। তাই তো নিজের মতো করে বাঁকও বদলে ফেলছে। কপোতাক্ষ মোড়লের লোভের শিকার। ভারতবর্ষের প্রাচীন শহর যশোর জনপদ বা এই শহরের যে মানুষেরা একসময় ভাবতেন যে যেখানে নদী নেই সেখানে বসত নেই। আমরা দেখছি যে এই জলের সঙ্গে বা এই নদ নদীর সঙ্গে কিন্তু এই অঞ্চলের মানুষের যে সম্পর্ক, যাপনের সম্পর্ক, তার জলছাপ কিন্তু এখনও আছে। এবং এই যে আমরা দেখলাম যে এই সাগরদাড়ির পাশে যে কপোতাক্ষ, সেই কপোতাক্ষের স্নেহ পেতে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্স থেকে চলে এসেছিলেন কপোতাক্ষের কাছে। এখন আমরা যে সময়টা অতিবাহিত করছি, আমরা যে সময়কালে আছি, তখন সেই সময়টাই অবশ্য নদীর সঙ্গে যে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে মানুষ এখন হয়তো আর নদীর কাছে সেই স্নেহটি আর আগের মতো চায় না। এক ধরনের সম্পর্কের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। করেন, কি অবস্থা? এই মাছ ধরার কাজ করি আর কি। মাছ ধরার কি সমুদ্রে যান? না, এই নদীতে। এই নদীতে কেমন মাছের কি অবস্থা? মানে কপোতাক্ষতেই ধরেন? হ্যাঁ, কপোতাক্ষতেই। তো কপোতাক্ষ কেমন আছে আগের? না, কপোতাক্ষ আগেতে ওই থেকে অনেক বড় ছিল, মানে দ্বিগুণ ছিল আর কি, এখন তো অর্ধেক হয়ে গেছে। আর আমাদের এই কপোতাক্ষের আমাদের যে ভাঙনকুল, আমাদের এই সাইডে আমাদের যে মালিকানা জমি, তাও ওই নদীর ভিতরে। তো ওই পাশে যে চরটা বেড়ে গেছে আর কি, পলি ভরে, ওইটা তো সরকারি জমি। ওটা ওখানকার ক্ষমতাধর যে ব্যক্তি যারা ছিল, তারা ওইটা আমাদের পার থেকে খনন করে মানে ওই পার গড়ে নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের মালিকানা জমি নদীতে গেছে। মানে আপনাদের আর অধিকার নাই ওই জমির উপর, আপনাদের দখলে না, অন্যরা। আমাদের এই যে ভাঙনকুল আমাদের পাশে, তো নদী এই সাইডে কেটে গেছে, নদী আর ওই সাইডে। মাটি কেটে নিয়ে চলে গেছে? হ্যাঁ, মাটি কেটে খনন করে নদী বাঁধা দিচ্ছে। আর ওই সাইডে যে পলি ভরে জমি বেড়ে গেছে, ওইটার কেউ ভেবে রেখে গেছে। ও রেখে ওরা এদিকে বাদ দিয়ে দিচ্ছে? হ্যাঁ, ওই যে সব গাছ আছে সব নদীর ভিতরে, আর ওর ভিতরে আরও অনেক জায়গা আছে, নদীর জায়গা। ও, নদীর গতিটাই ওরা বদলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নদী মানে নদীটা যেহেতু ওদিক দিয়ে, পরে ওরা কেটে নদীটাকে নিয়ে এসছে এদিকে? হ্যাঁ, এপারে বেশি চাপাই দিচ্ছে আর কি, আমাদের মালিকানা জমির ভিতর দিয়ে। ধান সিদ্ধ হচ্ছে? হ্যাঁ। আর দাম কেমন এবার? 1400 টাকা মন আছে। এইটা তো আবার চাল করে বিক্রি করবেন নাকি গৃহস্থর জন্য, নিজেরা খাওয়ার জন্য কিনছেন? বিক্রি হবে না। বিক্রি হবে না? আর এমনিতে আপনাদের রোজগার কিসে, কি করেন আপনি? ওই মাঠে এখন ধান কাটার সময় ধান কাটে, বড় যে কাজ করে। আচ্ছা, পানের বড় যে। আর আরো সাগরে যাই। ও, সাগরে যান? সাগরে যাই শীতকালে। শীতকালে সাগরে যান? কপোতাক্ষের সাগরদাড়ি, চতুর্দশপদী কবিতা, মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব, একের পর এক স্বর্গের দৃশ্যকল্প ঘিরে ধরছে আমাকে।
তার পদচিহ্ন খুঁজতে আসিনি, এসে কান পেতে রেখেছি, শুনতে চাই বৃক্ষদের কথা। পাতায় পাতায় কোনো সংকেত বিনিময় কি হচ্ছে, যেখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি বন্দনা সিম্ফনি হয়ে ভাসছে ইথারে। পথিকামি ক্ষণিক দাঁড়াই। মধুসূদন ফ্রান্স থেকে ফিরে যে আসলেন সাগরদাঁড়িতে, সেই সময়টা নিয়ে যদি বলেন। 1867 সালে উনি ফ্রান্স থেকে স্ত্রী এবং তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের ফ্রান্সে রেখে চলে আসেন কলকাতাতে। কলকাতা থেকে এসে উনি আইনি ব্যবসা শুরু করেন, ব্যারিস্টার হয়ে আসছিলেন। এখানে এসে উনি খুব বেশি সময় কাটাতে পারেননি। না, মধুসূদন এখানে এসে বেশি সময় কাটাননি। ছোটোবেলায় 8 বছর বয়সে চলে যান, তারপরে বাবা কয়েকবার তাকে গ্রামের বাড়িতে পাঠিয়েছে। তারপরে তিনি ব্যারিস্টার হওয়ার আগেই এখানে একবার, ইংল্যান্ডে যাওয়ার আগে এখানে একবার আসছেন। আর শেষ বেলায় কি বছর 2 হবে? শেষবেলায় ওই আপনার এখানে ছিলেন মাত্র সপ্তাহখানিক মতো। আচ্ছা, তারপর চলে যান। তারপর চলে যান। আমরা যে মাইকেলকে চিনি, যে মাইকেলকে দেখছি, সেই ছবির মাইকেল কি সেই মাইকেল যে মাইকেল আমরা মধুসূদন যাকে বলছি? এখন আমি যতদূর যে সমস্ত বই পুস্তক দেখছি, মধুসূদনের সংশ্লিষ্ট যারা মধুসূদনের বন্ধু, যাদের জীবনী গৌরদাস বলেন, তারপরে আপনার রাজনারায়ণ বসু বলেন, আরও অনেক বন্ধু বলেন, তাদের জীবনীতে দেখা যায়, তাদের বইতে দেখা যায় যে মধুসূদনের আসল একটা ছবি যে আমরা যেটা খুঁজছি সেটা পাই না। কেউ স্কেচের মাধ্যমে করছেন, কেউ পেন্টিং মাধ্যমে করছেন, আবক্ষ করছেন, কিন্তু কারোর সাথে কারোর মিল পাই না। অবকাঠামোর মোহনা বলা যায় যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়াকে। রেল, নৌ ও সড়ক ত্রিমুখী সুবিধাকে মূলধন করে এখানে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের ভরকেন্দ্র। রেলপথ চালু হয় 1882 থেকে 84 সালে। বনগাঁ, যশোর, খুলনা ব্রডগেজ লাইনের অংশ ছিল এই স্টেশনটি। এখনও সড়কের প্রতাপকালীন সময়েও নোয়াপাড়া ব্যস্ত স্টেশন। এগুলো সব যাবে, সৈয়দপুর যাবে, পার্বতীপুর যাবে, বিভিন্ন জায়গা যাবে, নাটোর যাবে, জয়পুরহাট যাবে। হ্যাঁ, এই সবই যাবে ট্রেনে করে। জি জি। কত সাল থেকে আপনি যাতায়াত করেন? আমি 76 সাল থেকে। আচ্ছা, মানে আপনার যাতায়াতের রুটটা কি ছিল? যাতায়াতের রুটটা আগে তো এডুকেশন ছিলাম, লেখাপড়ার ভিতরে ছিলাম, তখন তো লেখাপড়া জীবনে চলাচল করছি। হ্যাঁ। আর এখন তো তখন কোথায় যেতেন? তখন ওই দৌলতপুর যেতাম। আচ্ছা, নোয়াপাড়া থেকে দৌলতপুর? নওপাড়া থেকে দৌলতপুর বা কোটচাঁদপুর থেকে দৌলতপুর। মানে কত লাগতো যেতে? তখন লাগতো, এই ট্রেনটা লাগতো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। আর এখন লাগে 3 ঘন্টা। নোয়াপাড়ার নদীবন্দর চালু হয় 2007 সালে।
ভৈরব নদের চেঙ্গুটিয়া থেকে ভাটপাড়া ফেরিঘাট পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার দীর্ঘ সীমানা ঠিক করা হয় নদীবন্দরটির। নোয়াপাড়ায় যে 3 পথ, জলপথ, স্থলপথ এবং রেলপথ, 3 পথেই তো এই বন্দরের সুযোগ সুবিধা নেওয়ার কথা এবং পাওয়ার কথা। সেই জায়গা থেকে নোয়াপাড়া এখন কেমন আছে? আমাদের এই নদী বন্দরটি 1990 সালে ব্যাপকভাবে প্রসার লাভ করে। সড়কপথ, নৌপথ এবং রেলপথের যোগাযোগ মোংলা এবং বেনাপোলকে কেন্দ্র করে এখান থেকে একটা ট্রানজিট সুবিধার কারণে এখানে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়। সেই থেকে চলে আসছিল, কিন্তু বিগত 7-8 বছর এই নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে আমাদের এখানে মোংলা থেকে বড় জাহাজগুলো আসতে পারছে না। আমাদের এখানে বেশি সমস্যাটা হয়েছে যখন এই জায়গায় এখানে একটি ব্রিজ তৈরি হয়েছিল বিগত 7-8 বছর আগে। ওই ব্রিজটি যখন তৈরি করে ঠিকাদারি প্রতিষ্ঠান, ওই নদীটা নিয়ম হচ্ছে নদীতে পাইলিং করতে গেলে বার্জ এনে পাইলিং করতে হয়। তখন ওনারা ওই বার্জটা না এনে নদীটা বেঁধে পাইলিংটা করেছিল, যার কারণে তখনই নদীর নাব্যতা কমা শুরু হয় এবং নদীটা তখনই আস্তে আস্তে পলি পড়ে ভরাট হয়ে যায়। যার কারণে এখন এখানে আপনার বড় জাহাজগুলো আসতে পারছে না। জোয়ারের সময় তো একটু আসতে পারে, ভাটির সময় মোটেই আসতে পারে না। নোয়াপাড়া বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও এখানকার অবকাঠামো সুবিধা নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট নন। যে পরিমাণে রাজস্ব আদায় হয় তার তুলনায় অবকাঠামো সুবিধা, নদীর নাব্য ঠিক রাখার গতি শ্লথ। এই 40 বছর না, আরও 40 বছর, বহু 40 বছর আইডিএনসি বেঁচে থাকুক এবং বাংলাদেশের অর্থনীতিকে অনেক বেশি উজ্জ্বল করে রাখুক। আমরা চায়ের দোকানে একটু থামি। হ্যাঁ, আপনারা তো এই বিলের মানুষ নাকি? হ্যাঁ, আমরা এই বিলের মানুষ। কি অবস্থা বিলের? মাছ হয় না, ফসল হয় না, কোনো কিছু হয় মাছ হয় না, ফসল হয় না। এবার ধান কেমন হলো? মাছ কি করি হবে? হ্যাঁ, টলাইনে থাকি, ভেড়ি টলাইনে থাকি, মাছ হবে। এই জায়গায় একটু শেষ প্রকল্প, তার জন্য মানে আমরা একটু দম ছাড়তে পারি, তাছাড়া ওই সারা বছর আমাকে পানি চলে। ফসলের কি অবস্থা? কয় ফসল হয়? হবে না, একেবারে এই দিক থেকে আমাদের এই এলাকায় কোনো ফসল নেই। আমরা যখন ভবদহে তখন বৈশাখ মাস। এ সময় এখানকার কৃষি জমি বা জলাশয় জলমগ্ন থাকার কথা না, কিন্তু ফাগুন চৈত্রেও পানি না সরে যাওয়ায় ভবদহে ধানের আবাদ করা যায়নি। গত বর্ষায় তলিয়ে গেছে মাছের ঘের। ভবদহের পরিচয় যশোরের দুঃখ। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ নিয়ে ভবদহ অঞ্চল। পলিপরে এ অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে, ফলে নদী দিয়ে পানি নামতে পারছে না। একসময় ভবদহ বিল দিয়ে 27 বিলের পানি নদীতে গিয়ে নামত। সমুদ্রের লবণ পানি ঠেকিয়ে চাষাবাদ সহজ করতে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে এ অঞ্চলে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। ফলে 21টি কপাটের মধ্যে 18টি পলি জমে বন্ধ হয়ে যায়। মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্য হারায়। নদী খনন করে যে কোনো বিলই জোয়ার আধার করতে হবে। আচ্ছা, তাহলে নদীও বেঁচে থাকবে, বিলও মানে জোয়ার ভাটা না থাকলে হবে না। জোয়ার ভাটা না থাকলে হবে না। নদী কয়টা আপনাদের এখানে মোট? এই একটাই নদী, এই একটাই। 96 এলাকা যশোর পর্যন্ত পানি সরে এই আচ্ছা আচ্ছা, হরি নদী। এইখান থেকে এই ভগদার থেকে 27 বিলের জল এমনি এই নদী দিয়ে বেরোয়।
এই যে এটা তো সুন্দর জাল টাল আছে, এরা মাছ ধরে। হ্যাঁ, আমরা তো মৎস্যজীবী, আমরা তো এমনি অনেকে পারি সম্পর্ক। এই এলাকার মানুষের জীবিকা কি শুধু মাছ ধরা? হ্যাঁ, আমরা তো মৎস্যজীবী। হ্যাঁ, আমরা তো মৎস্যজীবী, আমরা পারি সম্প্রদায়। কত বছর যাবত মানে চাষটা ভালো মতো হচ্ছে না? হয়ে গেছে মেলা, কত বছর আপনার বলবো, তাই? আমাদের মনেই নেই। তাই বহুকাল ধরে মাছ নাই। আমরা এদিকে একটু কলা পানি না, আছে, বহু এই যে ধরি। এগুলো কি মাছ নিয়ে আসছে? হ্যাঁ, এই মাছ কি মাছ এটা? বাজারজাত কিছু মাছ। কি মাছ এগুলো? টাকি মাছ। দেখি তো দশটা ওই জায়গায় পাম। 10টা পাম্প দিয়ে এটা সেচার চেষ্টা করছেন। এই যে এই বিল কিন্তু এখনো শেষ করতে পারেন নাই। এখনো এই পানি এখন। এটাই তো সেচার পর কি করবেন? আর বাঁচতে তো হবে একটু, গেরবাড়ি কটা মাছ শাক ধরতে গেলে আর কি করবো। ও এটা সেইটা মাছ ধরবেন। ওই বিলের নাম জানি কি বললেন? বিল খোকসে। আর এটা আছে বিল কপালে। ওই বিলের পানিও কিন্তু এই সাইডটি আর ও তার জন্য সমস্যা, আমাকে এই বিলেও সমস্যা হয়। মানে আরেক বিলের পানি এই বিল দিয়ে নামে? এই বিল দিয়ে আসে, তার জন্য আমাকে এটাই চাপ পড়ে বেশি। ষাটের দশকে ভবদহ থেকে বারোহাটি নদী 150 থেকে 200 মিটার প্রস্থ ছিল, কিন্তু এখন সেটি মাত্র 15 থেকে 20 মিটার। একই অবস্থা অন্য নদ নদীরও। ফলে 1981 সালের পর থেকে জলাবদ্ধতা শুরু হয়। প্রতি বছর সামান্য বৃষ্টিতেই নদীর 2 কোল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। জলাবদ্ধতার ভয়াবহতা দেখা যায় 1986 ও 1988 সালে। এ সময় ভবদহ অঞ্চলের প্রায় 98% মানুষের ঘর ছিল মাটি ও খড়ের তৈরি। অপ্রত্যাশিতভাবে 90% মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই থেকে শুরু হয় মানবেতর জীবনযাপন, বেঁচে থাকার নতুন এক যুদ্ধ। মা একটু দাঁড়াও। কোন স্কুলে? ভবদহ মহাবিদ্যালয়। ও কলেজ? কোন কলেজ? ভবদহ মহাবিদ্যালয়। এই যে একসাথে যে আসা যাওয়া করেন কিরকম লাগে? এই যে বন্ধুরা সবাই একসাথে সাইকেল করে যাচ্ছেন আবার আসেন সব সময়। বাড়ি কোথায়? ভবানীপুর। কটার সময় রওনা দেন? 9টার দিকে। 9টায়? তারপর ক্লাস শেষ করে আবার একসাথে যান, একসাথেই আসেন। ঝড় বৃষ্টি সাইকেলে করে যাচ্ছেন, যার যার গ্রামে ফিরে যাচ্ছেন। এবং এটা নিয়ে কারো কোনো মানে পারিবারিক বা গ্রামের কোনো সমস্যা নাই? দাদা আপনাদের গ্রাম সুন্দর? হ্যাঁ সুন্দর। হ্যাঁ, মানুষরাও সুন্দর নাকি? I wish all the very best to the board of directors as well as the employees and all the stakeholders of IDLC on the 40th anniversary. ভবদহ থেকে ফিরছি। এ সময় জানা গেল কাছের এক গ্রাম নরেন্দ্রপুরে তৈরি হয় ক্রিকেট ব্যাট। গ্রামটি ব্যাটের গ্রামের পরিচয় পেয়েছে। আমরা নরেন্দ্রপুরের পথ ধরি। গ্রামে যেতে যেতেই ব্যাট গ্রামের গল্প শোনা হয়। 1986 সালের দিকে সঞ্জীব মজুমদার নামের এক ব্যবসায়ী কলকাতায় ব্যাট প্রস্তুত করার পদ্ধতি দেখে এসে নিজ গ্রাম নরেন্দ্রপুরে কোনো ধরনের প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক দক্ষতা ছাড়াই ব্যাট বানানো শুরু করেন। এখন এই গ্রামে ব্যাট তৈরির 23টি কারখানা আছে, যেখানে সারা বছরে প্রায় 40 কোটি টাকা মূল্যের 5 লাখ ক্রিকেট ব্যাট তৈরি হয়। এরকম কতগুলো ঘর আছে এই ব্যাট তৈরির? এখানে আছে মোট আপনার 35টা। 35টা ঘরে ব্যাট হয়? 35টা ঘরে ব্যাট হয়। বিক্রি করেন কি হিসাবে ব্যাট? শতে? পিস হিসাবে? পিস। এটা বেশি মনে করেন 4000 টাকা শ। 4000 টাকা শ? 4000। আর এই ব্যাটের চাহিদা বাড়লো কোন বছর থেকে আপনাদের? এই বিশ্বকাপের থেকে বাড়লো।
বিশ্বকাপ ওই যে বাংলাদেশ যে বিশ্বকাপে গেল, বাংলাদেশ যে বিশ্বকাপ, ওই বিশ্বকাপের তো মনে করেন শুরু হলো। আপনাদের এই কারখানাটা কত দিনের? 17-18 বছর হবে। 17-18 বছর শুরু করেছেন। তা এই যে এরকম একটা ব্যাট তৈরি করতে কতদিন সময় লাগে? ধরেন কাঠ কাটাবে, শুকোবে, সেই জায়গায় আবার এই কুপাইতে হয়, আবার ওই মেশিনে তৈরি করতে হয়। আমরা আবার পুটিং করি, স্টিকার লাগাই, না হলো 5-6 দিন লাগে। প্রতিদিন কত ব্যাট তৈরি করেন আপনারা? প্রতিদিন একটা কারখানায় সেরকম মানুষ যদি 500-600-700 ব্যাট তৈরি হয়। এখন তো যে ব্যাট তৈরি করে ওদের টেপ টেনিস খেলা যায়। আমাদের যে কারখানার যে ব্যাটগুলো এখন বাংলাদেশে যে তৈরি আছে, টেপ টেনিস, রাবার ডুজ, এইগুলো খেলা যায়। মানে পেশাদার ক্রিকেট খেলা সম্ভব না আর কি। জি জি, এটার জন্য আপনাদেরকে বাইরে থেকে আনতে হবে। জি, আমাদের ব্যাটগুলো নিয়ে প্র্যাকটিস করা যায়। স্ট্যাম্প বা উইকেট তৈরি হয়? হ্যাঁ, উইকেট আমরা স্ট্যাম্প এগুলো তৈরি করি। সেগুলিও ওই পেশাদার পর্যায়ের না? আমাদের বাংলাদেশের মনে করেন সাধারণ যে খেলোয়াড় আছে এরাই খেলতে পারে। ঠিক আছে। নরেন্দ্রপুর থেকে আমরা যাই নকশিকাঁথার গল্প শুনতে। একসময় নকশিকাঁথায় কত গল্প লেখা হতো, গ্রামের প্রকৃতি সমাজ ফুটে উঠত সূচের ফোরে। যশোরের নকশিকাঁথা সূচিশিল্প শত শত বছরের আলোকময় ইতিহাস। ইতিহাস খুঁজলে দেখা যায় 500-700 বছর আগে থেকেই এই জনপদের মানুষ শীত নিবারণের জন্য নকশিকাঁথা গায়ে জড়িয়ে ওম নিয়েছে। পুরাতন ব্যবহৃত শাড়ির পাড়ের সুতো তুলে নানি দাদিরা বছরের পর বছর ধরে নকশিকাঁথা সেলাই করেছেন। যশোর জেলায় অন্তত 10,000 নকশি উদ্যোক্তা রয়েছে, যাদের শতভাগই নারী উদ্যোক্তা, যারা বছরে 5 লাখ নকশিকাঁথা তৈরি করে। তবে নকশিকাঁথা থেকে হারিয়েছে মানুষের যাপন চিত্র। বাড়ি বাড়িতে এটা তৈরি হয় নাকি সবাই যে একসাথে? এখন আমি যেভাবে মানে বাড়ি বাড়ি হয় কি ছোটখাটো যে সেলাইগুলো না, তখন ওরা রুমে বসে বসে অবসরে পারে। আর এই বড় 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 নকশি কাঁথাগুলো ওরা এক জায়গায় বসেই করে। হ্যাঁ, যদি একা কেউ চিন্তা করে যে আমি একা বুনবো, একটা কাঁথা যদি একজন উঠাবে 2.5 মাসের উপরে চলে যাবে। আপনি কতদিন যাবত এই? আমি একদম ক্লাস 3-তে পড়ি যখন, তখন থেকেই টুকিটাকি সেলাই হাতে করি। আর নকশি কাঁথার সঙ্গে কবে যুক্ত হলেন? প্রায় 20 বছর হয়ে 20 বছর যাবত। তো তখন কি এই গ্রামে মানে আগে থেকে নকশি কাঁথার একটা প্রচলন ছিল? এদিকে আমাদের অনেক আগে থেকে, আমরা ছোটবেলা থেকেই দেখছি যে এখানে কাজ হতো। রুমাল করতেন? রুমাল? হ্যাঁ, রুমাল ছোট ছোট। এখনো রুমাল হয় না? হ্যাঁ, যদি কাস্টমার চায় তাহলে দেওয়া যায়। চল্লিশ বছর ধরে যারা আমাদের সাথে ছিলেন, পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবার চা বিরতি ধর্মতলায়। শহরের মানুষ একটু দীর্ঘ নিঃশ্বাস নিতে এখানে ভিড় করেন চা উপলক্ষ মাত্র।
আপনি এই চার দোকানটা খুললেন কেন, মানে পড়াশোনার? এখন চাকরির সুযোগটা অনেকই কম, তো সেই থেকেই যে পড়াশোনার পাশাপাশি চাকরির পিছনে চিনি খায় না, চিনি খায় না, চিনি খায় না। ও চিনি ভালো। হ্যাঁ, তো সেই ভাবনা থেকেই করা। আর এখানে যে মানে সাধারণত আড্ডা দিতে কারা আসেন এখানে? এখানে সব রকম মানুষই আসে, ফ্যামিলি আসে, বন্ধু বান্ধব আসে। শহরেও তো এই আড্ডাটা নাই, তাই না? হ্যাঁ, শহরে আছে, কিন্তু এখানকার পরিবেশটা একটু অন্যরকম। যেহেতু গাড়ি পার্কিংয়ের স্পেস আছে, আচ্ছা, ব্যাক সাইড, তো সবাই আর কি পছন্দ করে নিরিবিলি পরিবেশ, এই জন্য। কতক্ষণ চলে এই আড্ডা? 11টা, দিনগুলো 12টা। আচ্ছা, মানে বিকেল থেকে। কোনো শহরে গেলে স্থানীয়দের কাছে সেই শহরের কুশল জানার ফর্দে বরাবরই রাখি সিনেমা হলকে। এখন তো রাখতেই হয়, একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, ভাঙ্গা হচ্ছে, অজুহাত দর্শক নেই। যশোরে নানা রকম ব্র্যান্ডিং আছে, মনিহার সেখানে ঝকঝকে। তাদের পর্দায়ও চোখ রাখলাম কিছুক্ষণ। ভালো লাগলো শুনে হল মালিকরা এখনও বিশ্বাস করেন প্রযুক্তির দাপটের মাঝেও বড় পর্দার দর্শক কমেনি, কমেছে নায়ক নায়িকা এবং অবশ্যই গল্প। যশোরের তো একসময় আইকনিক বিষয় হয়ে উঠেছিল মনিহার। যখন যশোরে মনিহার ছিল না তখন থেকেই বলা শুরু করি। সিনেমা হল ছিল, 3-4টা সিনেমা হল ছিল, কিন্তু সেই পরিবেশ ছিল না মানুষ ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে বসে ছবি দেখার মতন। আমরা যখন মনিহার থেকে আমার আব্বা এটা তৈরি করে, উনি যখন করেন সেইভাবে পরিবেশ এবং সবাইকে নিয়ে দেখার মতো করেই এই জিনিসটাকে তৈরি করে। মানুষ যাতে ভালোভাবে বসে ছবি দেখতে পারে, ভালো ছবি দেখতে পারে, সেই দিকে যাওয়া। এখন আমরা নতুন সংযোজনে আসছি, যেমন সিনেপ্লেক্সে আসছি, সব ধরনের পরিবেশ দিয়েই আবার নতুন করে চালু করার চেষ্টা। মানে দর্শক আছে সিনেমা, সবাই বলছে যে দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সিনেপ্লেক্সে যাচ্ছে কিন্তু সাধারণ হলে যাচ্ছে না। না না, আমাদের মতে ওটা না। আমাদের মতে এখনো সব দর্শকই আছে। আপনি যদি সত্যিকারে ভালো কন্টেন্ট নেন, আপনি নিজে দাঁড়ায় দেখতে পাবেন যে আসলেই দর্শক এখনো আছে। মানে আপনাদের এখানে তো হলের বিভিন্ন শ্রেণী থাকে, তাই না? স্টল, রিয়েল স্টল এবং ড্রেস সার্কেল। এই যে এই শ্রেণী, সেই শ্রেণীর সকল দর্শক রয়ে গিয়েছে, গল্প তাদেরকে আনতে পারছে না, নির্মাতাকে আনতে পারছে না। ভালো ছবি বা ভালো গল্প পেলে অবশ্যই দর্শক আসবে। আচ্ছা, যশোরের বিভিন্ন পট্টি নিয়ে অনেক গল্প শুনেছি। রাতের গোলাপ জল বৃষ্টির মাঝে চুরি পট্টি, জর্দা পট্টির খোঁজে। অন্য পট্টিরই একচ্ছত্র দাপট নেই, সব এখন বারোয়ারি। তারপরে এটার নাম তো হচ্ছে জর্দা পট্টি। জি। তা জর্দা কি এখন বিক্রি হয়? আগের মতো বিক্রি হয় না। মানুষ জর্দা খাওয়া মানুষ কমায় দিচ্ছে। তেঁতুল বিক্রি করি, সুপারি, ধনিয়া, মোহরি, কালো। জর্দা আছে দেখছি, কম, ওই টুকটাক করে কোনো রকম। চুরি পট্টিতে আগে যত দোকান ছিল কমে গিয়েছে নাকি? চুরির দোকান একটু কমেছে। কেন চুরি পড়ছে না?
এইগুলো আসলে মনে করেন যে বেচে তেমন একটা লাভ হয় না, সেই জন্যই মূলত এটা রাখা লাগে। কিছু কাস্টমার আমরা রাখছি, মনে করেন কিছু কাস্টমার। নাকি মেয়েরা এখন কাঁচের চুড়ি কম পড়ছে? না, কম পড়ছে না, করে। যারা কাঁচের চুড়ির ব্যবহার করতো তারা ব্যবহার করে। দেখা তো কিভাবে পাথরটা ছুঁড়েছিলি। আরে বেটার ছেলে টেকনিক জানিস না। এই দেখ, প্রথমে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াবি, তারপর একটু পিছে হেলে দাঁড়াবি, তারপর বা হাতে পাথরটা নিয়ে ডান হাত বা হাত, ডান হাত বা হাত, ডান হাত ধাই করে ছুঁড়ে দিবি। দেখা দেখি। পট্টি থেকে পেরিয়ে চলে এলাম থিয়েটার পাড়ায়। চলছে মহড়া। যশোর নাটক ও সংস্কৃতি চর্চায় এখনো ঐতিহ্যের অহং ধরে রেখেছে। একটা ভুল হয়ে গেছে বড় বাবু। ভুল হলো আবার। আচ্ছা, মাছের জন্য নুন দিচ্ছে কিনা মনে করতে পারছি না। যশোর অঞ্চলে যে সাংস্কৃতিক চর্চা, প্রধান নাটকের আন্দোলনের সাথে জড়িত, কিন্তু সার্বিকভাবে জেলা উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক চর্চাটা এখন কীরকম? শহরে তো প্রায় 40টির অধিক সাংস্কৃতিক সংগঠন ক্রিয়াশীল আছে। এখানে বর্ষবরণ উৎসব এবং বিভিন্ন পালা পার্বণ, যেগুলো বসন্ত বরণ এবং জাতীয় দিবস, নাট্য উৎসব, লোকসঙ্গীত উৎসব, এগুলো ধারাবাহিকভাবে চলছে। এর পাশাপাশি বিভিন্ন লোকআঙ্গিক, যেমন আমাদের পট গান, তারপর অষ্টক গান, এইগুলোর চর্চা আমাদের এই যশোর অঞ্চলের গ্রামগঞ্জে আছে। একসময় তো বাংলাদেশের যাত্রার ক্ষেত্রে একটি বড় জায়গা যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর অঞ্চলগুলো ছিল। এর পাশাপাশি আমাদের জেলা শহরে যেমন যাত্রা হয় এখন নিয়মিত হয় না, বিভিন্ন পালা পার্বণ বা দিবসকে কেন্দ্র করে এখনো আমাদের সেই প্রাক্তন যাত্রা শিল্পীরা তারা সংগঠিত হয়। সুতরাং সংগঠনগুলো মানে থেমে যাচ্ছে না বা হারিয়ে যাচ্ছে না। বিবর্তনের যদি কোনো নাট্য উৎসব হয়, বড় জাতীয় নাট্য উৎসব বা আন্তর্জাতিক নাট্য উৎসব, তা বাইরের থেকে কেউ এসে বুঝবে না যে কে বিবর্তনের কর্মী, কে উদিচির কর্মী, কে কিংসুকের কর্মী, কে সুরবিতানের কর্মী। সম্মিলিত একটা সেই ব্যাপারটা আছে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা আছে। কিন্তু আমরা বড় যখন কোনো ইভেন্ট করি তখন আমরা সবাই আসি। ধন্যবাদ। যখন পর্ব এলো রাত্রিভোজের, তখন যশোর জুড়ে কাবাবের হাওয়া বইছিল যেন। কাবাবের ঘ্রাণ শুকে চলে গেলাম শহরের এক আদি কাবাবের ডেরায়। শুরু হয়েছিল কবে যশোরে কাবাব? আমি শুরু করছিলাম 1993 সালে। তখন আপনি কাবাব কত করে বিক্রি করতেন? তখন এই কাবাব ছিল এক এক স্টিক, এই জায়গায় আপনার 3টা স্টিক দিয়ে এক এক স্টিক 2 টাকা করে ছিল। আর তখন তো নান রুটির কোনো চল ছিল না। ওই সময় মনে করেন যে পাতলা রুটি আমরা যেটা বানাতাম হাতে, ওটা 1 টাকা পিস ছিল। আচ্ছা, তাহলে 60 টাকা দিয়ে খেতে পারতো? হ্যাঁ। এখন আপনাদের এই কাবাবের দাম কত? এখন এই কাবাবের দাম হলো 210 টাকা 3 স্টিক, 70 টাকা স্টিক। আকাঙ্ক্ষার ইচ্ছে গাড়ি তৈরি করে রেখেছিলাম। এবার পথের নকশা আঁকার সময় যেতে হবে গদখালির ফুলের রাজ্যে। গ্রীষ্মের সকালে মন শীতল করতে ফুলের ভুবনে। গদখালির ফুল চাষের বাসিওয়ালা ছিলেন শের আলী। 1982 সালের দিকে তিনি পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমিতে রজনীগন্ধা ফুল চাষ করেন এবং সফলতার মুখ দেখেন। তার সফলতা দেখে আরও অনেক কৃষক ফুল চাষের দিকে ঝুঁকতে থাকেন। এভাবেই গদখালি অঞ্চল জুড়ে ফুল চাষের শুরু হয়। ফুল চাষের সঙ্গে আপনাদের এই গদখালি কত কৃষক জড়িত? 6000 থেকে আপনার 6500 কৃষক জড়িত আছে এবং গদখালি আমাদের 3টি ইউনিয়ন মিলে। আর আপনার এর সঙ্গে আপনার কি বলবো 2-5-10 লক্ষ লোক জড়িত আছে ফুলের সঙ্গে, টোটাল সারা বাংলাদেশ মিলে।
আচ্ছা আচ্ছা। আর এমনিতে এখানে চাষি আছে 6 থেকে 7,000। হ্যাঁ 7,000 কৃষক আছে। 1 বিঘাতে আপনার কত টাকা খরচ হয় রজনীগন্ধা করতে? 1 বিঘাতে মূলত আপনার লিসির টাকা দিয়ে আপনার টোটালে 1 বিঘে 80 থেকে 90,000 টাকা খরচ। আর বিক্রি করতে পারেন কত? বিক্রি ওইটা আপনার কাঁচামাল তো লাখ ফিফার, হয়তো 2 লাখ টাকা হতে পারে, 1.5 লাখ টাকা হতে পারে, আবার দেখা যাচ্ছে অনেক সময় লস হতে পারে, লোকসান হতে হয়। লোকসানও হয়। আমরা এখন লাভজনক কোন ফুল? এখন লাভজনক আপনার মোটামুটি জারবাটা একটা নাকি আপনার দেখা যাচ্ছে একবার লাগালে 5 থেকে 7 বছর কামাই খাওয়া যায় হতে। আর এই যে রজনীগন্ধা? রজনীগন্ধা 1 বছর। 1 বছর। গোলাপ? গোলাপ আপনার 10 থেকে 12 বছর রাখা যায়। গোলাপটা জারবাটাই মেন লাভ। আচ্ছা, আর বাকিগুলো 1 মৌসুম 2 মৌসুম? হ্যাঁ 1 মৌসুম 2 মৌসুম। আচ্ছা। গদখালি ছাড়াও এখানে ফুল চাষ হয় নাভারণ, পানিসারা, হাড়িয়া, নীলকণ্ঠনগর, চাউড়া, কৃষ্ণচন্দ্রপুর, চাঁদপুর, বাইশা, পাটুয়াপাড়া, নারায়ণজালি সহ প্রায় 50টি গ্রামে। রজনীগন্ধা ছাড়াও জারবেরা, রথেস্টিক, চন্দ্রমল্লিকা, জিপসি, টিউলিপ ও লিলিয়াম চাষ হচ্ছে। ইদানিং শুরু হয়েছে নন্দিনীর। এখানকার 5,000-এরও বেশি চাষির ফুল বিক্রয়ের পরিমাণ বছরে প্রায় 42 কোটি টাকা। আপনার এখানে কি কি ফুল? এখানে জারবেরা আছে, নন্দিনী ফুল আছে। আচ্ছা, নন্দিনীটা কতদিন যাবত করছেন? 2-4 বছর আগে একবার চাষ করছিল, কিন্তু আসলে ফুলটাকে ফোটাতে পারেনি স্যার। ও 5 মাস আগে বুনেছেন, এখন ফুল দিয়েছে? জি জি জি, ফুল রোজার ভিতরে করে এসেছিল, ঈদের পরপরই বিক্রি করা শুরু করলাম। এই বিক্রি করতে করতে এগুলো আর কি আছে। এখানে কি নন্দিনী কি শুধু আপনি করেন আপাতত? জি জি জি। বিক্রি করেন কিরকম? এটা আপনার পার পিস এর আগে 200 টাকা পিস বিক্রি করছিলাম, পরে পিস? জি জি। 1 পিস 200 টাকা? জি জি। আচ্ছা, পরে 150 টাকা করে পরীক্ষা শুরু হলো, একটু বাজারটা কমে গেছে, যার কারণে 150 টাকা করে পিস দিয়েছিলাম পাইকারি। এটার নাম কি? আপনি নিজে চাষ করেছেন? কতটুকু এখন মানে আপনার জমি? 15 কাঠা। আচ্ছা, কি কি ফুলের চাষ করেন আপনি? গাঁদা ফুলের চাষ করি, ভুট্টা ফুলের চাষ করি, গাঁদা ফুলের চাষ করি। আচ্ছা, এটা কি ফুল? জারবেরা। জারবেরা কিভাবে বিক্রি করেন আপনারা? 50 টাকা করে 80 টাকা। এই এক আটি 50 টাকা? না, এই যে 50টা ফুল। ও 50টা ফুল কত? এইগুলো নরমাল, এইগুলো বেশি 3 টাকা পিস। 3 টাকা পিস? ভালোগুলো 5 টাকা 6 টাকা পিস। তা ঢাকায় যেহেতু এগুলোর দাম অনেক বেড়ে যায়। ঢাকা যেতে মার্কেট নেই বলা কথা, মানে কোনো সময় লগ্ন আছে, কোনো সময় ঈদ আছে, কোনো সময় ওই সেই 14 ফেব্রুয়ারি পালন হয়, মানে ওই মার্কেট হিসেবে ফুল বেচা কিনা হয়, এক এক সময় এক এক টান। আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি করেন? এর দামের কোনো না, তারপরে ধরেন আজকে কত দাম? আজকে 1.5 টাকা, 2 টাকা, 1.5 টাকা 2 টাকা। যশোর রোড 1971, দুর্গম পথ, নিজ সীমানা পেরিয়ে যাওয়া, লড়াই জীবনের সঙ্গে মাটিকে ছেড়ে যাওয়া, সে তো ছিল জীবনের প্রয়োজনে নিজের একটা মানচিত্র পাওয়া। ওই আলোর পথের যাত্রীদের বিষাদ উচ্ছ্বাসের সাক্ষী যশোর রোড।
যশোর রোড 1971। ক্ষয়িষ্ণু বৃষ্টি সিরিজ এখনও মনে রেখেছে, তার স্মৃতিতে রেখেছে বিষণ্ণ সময়, বিপন্ন মানুষ, শরণার্থীদের মিছিল। 1971-এর পর বাংলাদেশ অনেক মাইলফলক পেরিয়েছে, তার প্রত্যেকটি মাইলফলক পেরিয়ে যাওয়া এবং বিজয়ের অনুপ্রেরণা জুগিয়েছে এই যশোর রোড।